অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। এখানেই হয় ভারতবর্ষের প্রথম সূর্যোদয়। আজকে আমাদের ডেস্টিনেশন তাওয়াং সার্কিট। আজ এই প্রথম দিনে আমরা যাত্রা শুরু করব গুয়াহাটি থেকে। ডেস্টিনেশন দিরাং। পথে পরিচয় হবে বেশ কিছু নতুন নতুন অর্কিড আর ক্যাকটাসের সাথে। অভিজ্ঞতা হবে নিচে বয়ে যাওয়া কলকল নদীর শব্দ শুনতে শুনতে সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়ার। দর্শন করে নেব নাগ টেম্পল আর জেনে নেব এই মন্দিরের বহু পুরনো ইতিহাস। গুয়াহাটি থেকে দিরাং পৌঁছানোর দুটি রুট আছে, যার একটি হলো মঙ্গলদৈ উদালগুড়ি হয়ে বালিমি পৌঁছে সেখান থেকে দিরাং, অন্যটি হলো তেজপুর হয়ে আসাম অরুণাচল বর্ডার ভালুকপং পৌঁছে রাঙ্গাপাড়া হয়ে সেখান থেকে দিরাং। দুটি রুটেই আনুমানিক সময় লাগে প্রায় একই 8.5 ঘন্টা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সিদ্ধার্থ, আপনাদের হোস্ট। আমরা এখন NH-27 ধরে গুয়াহাটি থেকে যাত্রা শুরু করে দিয়েছি দিরাংয়ের উদ্দেশ্যে। সময় এখন সকাল 9টা। গুয়াহাটি শহর ছেড়ে কিছুটা এগোতেই পথে পড়বে জোড়াবাট। এখানেই আপনারা মর্নিং ব্রেকফাস্ট সেরে নিতে পারেন বা সংগ্রহ করতে পারেন পথ চলার টাইম পাস, জুস, চিপস ইত্যাদি। জোড়াবাট থেকে কিছুটা এগোতেই চোখের সামনে পড়লো একটা শাল পিয়াল গাছে ঘেরা সুন্দর জায়গা। নিজেকে আটকাতে না পেরে দাঁড়িয়ে গেলাম এই পরিবেশের কিছুটা আনন্দ নিতে। উঁচু উঁচু শাল বনের মাঝখানে গড়ে উঠেছে বেশ কিছু ফুড স্টল। চলুন জিজ্ঞাসা করে নিই কী কী পাওয়া যায় এখানে। क्या क्या होगा? पूरी सब्जी, चाय, ऑमलेट, चावल, ऑमलेट। এক পেয়ালা চা খেয়ে কিছুটা সময় এখানে কাটিয়ে আবার পথ চলা শুরু। সময় তখন দুপুর 12:30। গুয়াহাটি থেকে 185 কিলোমিটার অতিক্রম করে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত তেজপুরে এসে পৌঁছলাম। তেজপুর হলো নর্থ ব্যাঙ্ক সিটিগুলোর মধ্যে লার্জেস্ট সিটি। রাস্তার দুধারে বেশ কিছু নতুন নতুন জায়গা নাম পড়তে পড়তে আর বেশ কিছু নতুন নতুন জায়গা ফিউচার এক্সপ্লোরিং লিস্টে অ্যাড করতে করতে পৌঁছে গেলাম অবশেষে আসাম অরুণাচল বর্ডার ভালুকপংয়ে। সময় এখন দুপুর 2টো। এখানে ILP দেখিয়ে আবার চলা শুরু। ILP বা ইনার লাইন পারমিট আপনারা অনায়াসেই অনলাইনে বানিয়ে নিতে পারেন। অনলাইন পোর্টাল থেকে বা আপনার ট্রাভেল এজেন্টের কাছ থেকে আপনি ILP বানিয়ে নিতে পারেন। খরচ পড়ে মাত্র 150 থেকে 200 টাকা প্রতিজন। দরকার শুধু এক কপি পাসপোর্ট সাইজ ফটো আর আধার কার্ডের।
পয়েন্ট থেকে কিছুটা এগোতেই পৌঁছে গেলাম টিপি অর্কিড রিসার্চ সেন্টারে। সময় তখন দুপুর 2:30। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম একটা অরণ্যক পরিবেশের মাঝখানে বৃষ্টি সত্যি অসাধারণ। এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। শুকনো ঝরা পাতার উপর দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা এগোতেই পৌঁছে গেলাম রিভার ভিউ পয়েন্টে। চারিদিকে পরিবেশটা সত্যি অসাধারণ। হালকা হালকা বৃষ্টি যেন এর ওপর একটা আলাদা আমেজ এনে দিয়েছে। রিভার ভিউ পয়েন্টে পৌঁছে একটা কথাই মনে পড়ে, অসাধারণ। বেশ কিছুটা সময় আপনাকে নিজের অজান্তেই এখানে ব্যয় করে ফেলতে হবে। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, নিচে কল কল শব্দে বয়ে যাওয়া নদী, এ যেন এক অসাধারণ অভিজ্ঞতা। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অনায়াসেই করে নিতে পারেন এই নদীর বুকে ওয়াটার রাফটিং। কিছু দূরেই একটি সংস্থা এই নদীর উপরে ওয়াটার রাফটিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন। এরপর চলে এলাম গ্লাস হাউসে রাখা অর্কিডের দেশে। এই ঘরের যেদিকেই তাকাই শুধু চারিদিকেই দেখতে পাই সুন্দর সুন্দর রঙের অর্কিড। আর যারা গার্ডেনিং পছন্দ করেন বা গার্ডেনিং যাদের নেশা, তাদের একবার হলেও মনে এসেই যাবে, ইস, এই বাগানের একটা দুটো ফুল যদি আমার ছাদ বাগানে বা ব্যালকনিতে থাকতো। সত্যি অসাধারণ এই অর্কিডের রং আর রূপ। সত্যি অসাধারণ। বেশ কিছুটা টাইম এখানে অতিবাহিত করে আর বেশ কিছু অর্কিডকে নিজের ক্যামেরায় বন্দি করে এগিয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ক্যাকটাস কালেকশনের দিকে। ক্যাকটাসের ফুল দেখা এবারের একটা উপরি পাওনা। এরপর চলে এলাম অর্কিড জঙ্গলে। ডেসক্রিপশন বোর্ড পড়ে পরিচয় করে নিলাম বেশ কিছু অর্কিডের সাথে। জানতে পারলাম ভ্যানিলা অর্কিডের সম্বন্ধে। এই ভ্যানিলা অর্কিডের বিনস হলো দ্বিতীয় এক্সপেন্সিভ স্পাইস আফটার স্যাফরান। পরিচয় হলো ব্লু ওয়ানডে অর্কিড, ফরেস্ট ক্যালেন্থে, টাইগার অর্কিড, নানহুড অর্কিড আর বেশ কিছু নতুন নতুন অর্কিডের সাথে। জানতে পারলাম এই অর্কিডের ব্লুমিং টাইমিং। অসাধারণ এই অর্কিড গার্ডেন বা অর্কিড জঙ্গল। তবে একটাই অনুরোধ দর্শক বন্ধুরা, এই সুন্দর পরিবেশের মাঝখানে কোকের বা কোল্ড ড্রিঙ্কসের ক্যান, চিপসের প্যাকেট
বা গ্লাস ফেলে এই পরিবেশকে নষ্ট হতে দেবেন না। আপনাদের অপ্রয়োজনীয় এই ক্যান বা চিপসের প্যাকেটগুলো তার নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে এই পরিবেশকে রক্ষা করুন। এই অর্কিড সেন্টারের পাশেই রয়েছে একটি সুভেনিয়ার শপ বা গিফট শপ। এখান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন আপনার প্রিয়জনদের জন্য স্মৃতিচিহ্ন হিসেবে বেশ কিছু উপহার। চারিদিকটা এবার ভালো করে ঘুরে নিয়ে আর বেশ কিছু নতুন নতুন স্মৃতির চিহ্ন হিসাবে ফটো সংগ্রহ করে এবার বিদায় নেওয়ার পালা। অনেকটা আলো আধারে রাস্তা দিয়ে এগোতে এগোতে পৌঁছে গেলাম একটি ওয়াটারফলসের কাছে। চারিদিকটা কুয়াশাচ্ছন্ন, বেশ অন্ধকার। চেষ্টা করব একটু জুম করে একটা ভালো ছবি আপনাদের সামনে তুলে ধরার। অসাধারণ, মানে একে শব্দে বোঝানো সত্যি আমার পক্ষে অসম্ভব। এত সুন্দর পরিবেশ, তার মাঝখানে একটি অসাধারণ সুন্দর ওয়াটারফলস। নিজের অজান্তেই কখন জানি না বেশ কিছুটা টাইম এখানে অতিবাহিত করে দিলাম। শেষে ড্রাইভার বন্ধু এসে বলল, দাদা অনেকটা টাইম হয়ে গেছে। যা হোক, ওয়াটারফলসকে বিদায় দিয়ে আবার আমাদের যাত্রা শুরু আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। ওয়াটারফলস থেকে প্রায় 10-12 কিলোমিটার অতিক্রম করে 40 মিনিটে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন
সাসপেনশন ব্রিজে। ছোট মাছ খাও, বড় মাছ খাও, তারপরে উইক হচ্ছে কেন? চ চ চ, এগো এগো এগো। টেঙ্গা নদীর ওপরে এই লোহার সেতুটি শুধুমাত্র পথচারীদের জন্য। ব্রিজের ক্যাপাসিটি 10% অ্যাট ওয়ান গো। সত্যি অসাধারণ অসাধারণ এই অভিজ্ঞতা। ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়া আর নিচে কলকল করে বয়ে যাওয়া টেঙ্গা নদীর জলের শব্দ, এ যেন এক অদ্ভুত আমেজে ভরিয়ে তুলেছে পুরো পরিবেশ। নোড় পড়ে যাবে না, ব্যাস। বিকেল তখন 4:40। পৌঁছে গেলাম নাগ বাবা টেম্পল। পাহাড়ের উপরে এই মন্দিরের চত্বরটা ঘুরতে আপনাদের খুবই ভালো লাগবে। মন্দিরের ওপর থেকে নিচের নদী আর গ্রামের ভিউ সত্যি অসাধারণ। সামনে পাহাড়, একদিকে গ্রাম, একদিকে নদী, এ যেন এক অসাধারণ মেলবন্ধন। মন্দিরের পেছনের দিকে এগিয়ে গেলে দেখা যায় নবগ্রহ টেম্পল। শোনা যায় 60-এর দশকে ভালুকপং তাওয়াং রোড কনস্ট্রাকশনের সময় এক কোবরানাগ দম্পতিকে এখানে যাতায়াত করতে দেখা যেত, যারা কিনা পাহাড়ের ওপরে যেত জল খেতে। একদিন রাস্তার কাজের এক কর্মী পুরুষ নাগটিকে মেরে ফেলে। শোনা যায় এরপর থেকেই শুরু হয় খারাপ সময়।
যখনই কোনো কর্মী রাস্তার কাজের জন্য পাহাড়ের নিচে যায় তখনই পাহাড়ের ওপর থেকে পাথর পড়া শুরু হয়ে যেত। এই সমস্যা এতটাই প্রবল হয়ে যায় যে একসময় রোড কনস্ট্রাকশন এর কাজ বন্ধ করে দিতে হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেজর কে রামাস্বামী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সময় এখন বিকেল 5:30। আর দেরি না করে নাগমন্দির থেকে খানিকটা এগিয়ে একটা রেস্টুরেন্টে অর্ডার করে দিলাম রুটি সবজি থালি। খানিকটা ঘুরে নিলাম আশপাশের দোকান চত্বরটা, দেখে নিলাম এখানকার লোকাল সয়াবিনের তৈরি সুরপি, কিছু লোকাল ফ্রুটস আর কিছু লোকাল ডালের সংগ্রহ। খাবারের দাম এখানে তুলনামূলক একটু বেশি। রুটি সবজি থালি 200 টাকা। স্বাদ বলতে পারেন মোটামুটি, তবে খিদের মুখে খাবার এটাই যথেষ্ট। সারাদিন অনেকটা ঘোরাঘুরির পর এবার শরীর যথেষ্ট ক্লান্ত। এবার সোজা দিরাং। রাত 8টা নাগাদ পৌঁছে গেলাম ধিরাঙে। ধিরাঙে আজকে আমাদের রাত্রিবাস হোটেল মন্ডালা। স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম, ট্যারিফ 2850 টাকা উইথ জিএসটি। রুমে রয়েছে এলসিডি টিভি, সাথে টি কফি মেকার, 2 বোতল জল, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে গিজার, শ্যাম্পু, সাবান, ময়শ্চারাইজার, টাওয়েল, চার্জিং পয়েন্ট। হোটেলে রুম সার্ভিসের ব্যবস্থা আছে। আপনি আপনার পছন্দ মতো চাইনিজ বা ইন্ডিয়ান অর্ডার করে ডিনারটা সেরে নিতে পারেন। খাবারের দাম রিজনেবল। আমরা অর্ডার করে নিয়েছিলাম কিছু ইন্ডিয়ান ডিশ, টেস্ট যথেষ্ট ভালো। যা হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার সকালে সবার সাথে দেখা হচ্ছে আমাদের দিরাং টু তাওয়াং ট্রিপে। গুড নাইট, সবাই ভালো থাকবেন।